হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা গ্রুপ 2টা শুরু করব। এবারে গ্রুপ 2তে যে এলিমেন্টগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে। এরপরে এই যে এলিমেন্টগুলো আছে এদের পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ কী হয় আমরা জানি, আয়নন এনথালপি কী হয় আমরা জানি, হাইড্রেশন এনথালপি আগের ক্লাসে পড়েছিলাম যে Q/R এর মানটা যত বেশি হয় হাইড্রেশন এনথালপি তত বেশি হয়, এটা আগের ক্লাসেই দেখেছি। আচ্ছা, এরপরে জারণ স্তর, তাহলে এই যে গ্রুপ 2 এলিমেন্টগুলো আছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, NH2। যেমন তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখতে পারো যে 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে এখানে যোজ্যতা কক্ষে কে আছে, 3s, তো 3s এ দুটো ইলেকট্রন আছে, তো ওই জন্য জেনারেলি লেখা হয় NH2। তাহলে NH2 এখান থেকে তুমি যদি দুটো ইলেকট্রন বের করে দাও কি তৈরি হবে, NH0। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বের করে তুমি যদি ম্যাগনেসিয়াম 2+ তৈরি করো তাহলে 1s2, 2s2, 2p6। দেখো এটা হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে যখনই যোজ্যতা কক্ষ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করবে। এই জন্য এরা দুটো ইলেকট্রন বর্জন করে 2+ গঠন করে, যেরকমটা Mg2+ করলাম, তার জন্য +2 জারণ স্তরে এরা প্রদর্শন করে। ধাতব চরিত্র আগের মতোই, যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন আকার বাড়ছে, আকার যদি বাড়ে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে, তো বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমলে কি হবে, ইলেকট্রন ইজিলি বেরিয়ে যাবে। তো ইলেকট্রন ইজিলি যদি বেরিয়ে যায় সেই ক্ষেত্রে ধাতব চরিত্রটা বাড়বে। ওকে, এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। দেখো এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় যে প্যাকিং জিনিসটা, প্যাকিং মানে কি, কত কাছাকাছি পরমাণুগুলো আছে, ঠিক আছে। তো যখন তুমি গ্রুপ 1 থেকে গ্রুপ 2তে মুভ করবে তখন তোমার সাইজ হ্রাস পাচ্ছে। তো সাইজ যদি ছোট হয় পরমাণুগুলো কাছাকাছি থাকতে পারবে। তো পরমাণুগুলো যদি কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে প্যাকিংটা ভালো হবে। তো প্যাকিং যদি ভালো হয় তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এই জন্য এই যে গ্রুপ 2 এর এলিমেন্টগুলো বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো ক্ষার ধাতুর চেয়ে বেশি বয়েলিং পয়েন্ট বা বেশি গলনাঙ্ক বিশিষ্ট হয়। ক্লিয়ার? এরপরে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন তোমার সাইজ বাড়বে। তো সাইজ যদি বাড়ে প্যাকিং ভালো হবে না, প্যাকিং ভালো না হলে বয়েলিং পয়েন্ট কমে যাবে। কিন্তু এখানে একটা অ্যানোমালি আছে ম্যাগনেসিয়াম, দেখো, ঠিক আছে। তো যখন বেরিলিয়াম থেকে তুমি ক্যালসিয়ামে যাবে কোনো সমস্যা নেই, উপর থেকে নিচে যাচ্ছ, স্ট্রনসিয়ামে উপর থেকে নিচে যাচ্ছ, বেরিয়াম সবগুলো উপর থেকে নিচের দিকে যাচ্ছ। কিন্তু ম্যাগনেসিয়ামটা কি হবে, বেরিলিয়ামের পরে না হয়ে একদম নিচে হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যানোমালিটা মনে রাখবে। কারণ কি বলতো, এই যে ম্যাগনেসিয়ামটা এর কেলাসটা HCP হয়, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কি দেখা যায় যে প্যাকিংটা কম হয় বা প্যাকিং দক্ষতাটা কম হয়। বাট এইগুলোর ক্ষেত্রে BCC বা FCC টাইপের হয়, এই জন্য এদের ক্ষেত্রে প্যাকিংটা ভালো হয়, ঠিক আছে। বা বলতে পারো যে বেরিলিয়ামের আকারটা ছোট কিন্তু ক্যালসিয়ামের আকারটা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি, তো ওই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে HCP গঠন দেখার জন্য বা দেখতে পাওয়ার জন্য ওর প্যাকিংটা ভালো হয় না, তার জন্য ওটা সবচেয়ে কম হয়ে যায়, এটা মনে রাখবে ব্যাস। এরপরে ঘনত্ব, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে দুটো জিনিসই বাড়ে। আমরা জানি যে ঘনত্ব সমান তোমার ভর বাই আয়তন, তাহলে ভরও বাড়ে আয়তনও বাড়ে। এরপরে ডিপেন্ড করছে যে কোনটা বেশি পরিমাণে বাড়ছে। যদি ভর বেশি পরিমাণে বাড়ে তাহলে ঘনত্ব বাড়বে, আর ভর যদি কম পরিমাণে বাড়ে তাহলে ঘনত্ব কমবে। তো ওই দুটো এফেক্টকে কাজে লাগিয়ে কী পাওয়া যায় যে বেরিলিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে যখন যাচ্ছ ঘনত্বটা হ্রাস পাচ্ছে, তার নিশ্চয়ই উপর থেকে নিচে ভলিউমকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে ভলিউমটা বেশি পরিমাণে বাড়ছে ঘনত্বের চেয়ে। এরপরে যখন তুমি ক্যালসিয়াম থেকে বেরিয়ামে যাবে তখন তোমাকে মাসটাকে প্রায়োরিটি দিতে হবে, ব্যাস। তো এগুলো একটু মনে রাখতে হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে বন্ধন গঠনের প্রকৃতি। তাহলে এই যৌগগুলো কী করতে চায়, দুটো ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাহলে এরা আয়নীয় বন্ধন গঠন করবে, ঠিক আছে। এরপরে যখন উপর থেকে নিচের দিকে যাবে আয়নীয় যৌগ গঠনের প্রবণতাটা বাড়বে। কেন? কারণ উপর থেকে নিচে আকার বাড়ছে, আকার বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে, তো ইজিলি ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। ওই জন্য উপর থেকে নিচের দিকে গেলে আয়নীয় যৌগ গঠনের প্রবণতাটা বাড়ে, ঠিক আছে।
এরপরে শিখার বর্ণ, আগেরটা যেরকম বলেছিলাম যে যখনই তুমি বাইরে থেকে হিট দেবে ইলেকট্রনটা উত্তেজিত স্তরে যাবে, এরপর উত্তেজিত স্তর থেকে যখন নিম্ন স্তরে নেমে আসবে তখন কি করবে, শক্তি বিকিরণ করবে, ওই বিকিরিত শক্তিটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে বর্ণটা হয় তোমার ইটের মতো লাল, স্ট্রনসিয়াম রেডিয়ামের ক্ষেত্রে হয় গাঢ় লাল, আর বেরিয়ামের ক্ষেত্রে কচি আপেলের মতো সবুজ। ঠিক আছে, এরপরে চুম্বকীয় ধর্ম, তাহলে এইগুলো ডায়াম্যাগনেটিক হয়, কারণ কি এদের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। ধরো তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে 1s2 2s2 2p6 3s2, তাহলে 1s-এ দুটো ইলেকট্রন থাকার কথা দুটোই আছে, 2s-এ দুটো থাকার কথা দুটো আছে, পিতে ছটা থাকার কথা ছটাই থাকবে, এসে দুটো থাকার কথা দুটো আছে। তাহলে দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন একটাও নেই, মানে সিঙ্গেল ইলেকট্রন নেই। তো সিঙ্গেল ইলেকট্রন যদি না থাকে এটা প্যারাম্যাগনেটিক হবে না, ওই জন্য এরা ডায়াম্যাগনেটিক হয়। ক্লিয়ার? এরপরে এদের রাসায়নিক ধর্ম, তাহলে বিজারক প্রকৃতি। বিজারক প্রকৃতি মানে কি, অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে। তাহলে নিজে জারিত কখন হবে, যখন ইজিলি ইলেকট্রন বর্জন করতে পারবে। তো যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে আকার বাড়ছে, আকার বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে, তো ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাবে। তো ইজিলি যদি ইলেকট্রন বেরিয়ে যায় সহজে জারিত হয়ে যাচ্ছে, এবার জারিত হয়ে মানে নিজে জারিত হয়ে যাচ্ছে, তার মানে কি অন্যকে বিজারিত করছে, তাহলে এর বিজারক প্রকৃতি উপর থেকে নিচে বাড়বে। এবার বায়ুর সাথে বিক্রিয়া, এরপরে তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে সক্রিয়তাটা বাড়বে, কারণ কি ওই যে ইলেকট্রন বর্জন ইজিলি করে দিতে পারবে। এরপরে এদের সক্রিয়তাটা ক্ষার ধাতুর চেয়ে কম হয়, কেন বলো তো, ক্ষার ধাতুর কনফিগারেশন ছিল NS1, এদের হচ্ছে NS2। তো NS1-এর একটা ইলেকট্রন ইজিলি বর্জন করতে পারবে, কিন্তু NS2-এর দুটো ইলেকট্রন অত ইজিলি বর্জন করতে পারবে না, তার জন্য ক্ষার ধাতুর চেয়ে এদের সক্রিয়তাটা কম হয়। আচ্ছা, এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা বায়ু দ্বারা বেশি আক্রান্ত হয় না, কিন্তু স্ট্রনসিয়াম ক্যালসিয়াম বায়ু দ্বারা দ্রুত আক্রান্ত হয়ে মলিন হয়ে যায়। তাহলে কেন আক্রান্ত হয় না, কারণ ওরা ইজিলি ইলেকট্রন ছাড়তে পারে না, ওদের সাইজ ছোট, কিন্তু স্ট্রনসিয়াম ক্যালসিয়ামের সাইজ বড়, তো ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়, তার জন্য বায়ু দ্বারা আক্রান্ত হয়ে যায়। এরপরে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে জেনারেলি যেহেতু এদের অক্সিডেশন স্টেট +2 হয়, তো একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, মানে এমটা হচ্ছে ধাতু তোমার, তো এমটা বেরিলিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তো যখন বেরিলিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে তখন তারা +2 ইজিলি দেখাতে পারে, ফলে একটা এমের সাথে একটাই ও যুক্ত হয়। কিন্তু যখন সেটা বেরিয়াম আর স্ট্রনসিয়াম হয়ে যায় তখন MO2 গঠন করে, হয়েছে। তাহলে একটা এমের সাথে দুটো অক্সিজেন যুক্ত হচ্ছে, তো এখানের অক্সিডেশন স্টেটটা কিন্তু +4 নয়, এর গঠনটা কীরকম হয়, ধরো এম এটা এরকমভাবে অক্সিজেনটা যুক্ত থাকে। তাহলে এইভাবে ভাবতে পারো, যেহেতু বেরিয়াম স্ট্রনসিয়ামের সাইজ বড়, তাহলে ওরা বেশি পরিমাণে অক্সিজেনকে ওদের সাথে রাখতে পারবে বা অ্যাকোমোডেট করাতে পারবে। তো এখানে তুমি যদি ভেঙে দাও এটা কী তৈরি হবে, M2+ আর O-, বোঝা গেল। তাহলে অক্সিডেশন স্টেট কিন্তু +2, তো ওদের সাইজ ছোট, একটা অক্সিজেন নিয়েছে, এদের সাইজ বড়, দুটো অক্সিজেন নিয়েছে, ব্যাস মিটে গেল। এরপর অক্সাইড গঠনের প্রবণতা, আগেই বললাম যে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ছে, সাইজ বাড়া মানে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, তো আকর্ষণ বল কমলে ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাবে, ওই জন্য অক্সাইড গঠনের প্রবণতাটাও বাড়বে। জলের সাথে বিক্রিয়া, হাইড্রোক্সাইড গঠন করে আগের মতোই। তো এখানে দুটো OH কেন আছে, কারণ এদের অক্সিডেশন স্টেট +2। আচ্ছা, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া, তার নাইট্রাইট গঠন করে, কারণ কি এদের অক্সিডেশন স্টেট +2, নাইট্রোজেনের -3, তো +2 আছে 3টা, তাহলে +6, -3 নাইট্রোজেন আছে দুটো, -6, ওভারঅল 0, তার জন্য M3N2 গঠন করছে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, মেটাল হাইড্রাইড গঠন করবে, তো এখানে এমটা +2-তে, হাইড্রোজেন -1-এ, তো এখানে +2 আছে আর হাইড্রোজেন দুটো আছে -2, ব্যাস, তার জন্য MH2 গঠন করছে। ঠিক আছে, এরপরে BeH2 বেরিলিয়াম হাইড্রাইডের প্রিপারেশন কীভাবে করবে, তাহলে প্রথমে তুমি নিয়ে নেবে বেরিলিয়ামের একটা হ্যালাইড BeX2, এর সাথে LiAlH4 দিয়ে দেবে। তো এইভাবে জিনিসটা মনে রাখতে পারো যে বেরিলিয়ামের সাথে দুটো হাইড্রোজেন আছে, তো এখানে LiAlH4 দিয়ে দিলে কি হবে, এখানে Li+ আছে আর AlH4- আছে, তো AlH4- কীভাবে থাকে, AlH3 + H-, তাহলে H- কী করবে, ও আচ্ছা সরি, এটা BeX2 আছে না, মানে হ্যালোজেন আছে, তাহলে ধরো এটা ধরো আয়োডিন, তাহলে H- এখানে আক্রমণ করবে, আইটা বেরিয়ে যাবে, আবার H- এখানে আক্রমণ করবে, আইটা বেরিয়ে যাবে, তাহলে দুটো H- আক্রমণ করে দুটো আইকে বের করে দিল, তার জন্য BeH2 তৈরি হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এরপরে
ক্যালসিয়ামের যে হাইড্রাইড CaH2 এটাকে বলা হয় হাইড্রোলিথ। এটা এমসিকিউ অনেক সময় জিজ্ঞেস করে যে হাইড্রোলিথ বলতে কী বোঝো, নিচে 4টা সংকেত দিয়ে দেবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রাইড বা CaH2 এটাকে হাইড্রোলিথ বলা হয়। এরপরে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তাহলে এদের অক্সিডেশন স্টেট +2 হয়। তো এরা কটা হ্যালোজেনের সাথে যুক্ত হবে? দুটো হ্যালোজেনের সাথে। তার এটা হচ্ছে +2 আর দুটো হ্যালোজেন আছে -1 করে, মানে -2, ওভারঅল 0। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা অনেকভাবে করানো যায়, মানে এই প্রোডাক্টটা অনেকভাবে তৈরি করা যায়। তুমি সিম্পল মেটালের সাথে করাতে পারো, যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে তার সাথে হ্যালোজেনের বিক্রিয়া করতে পারো। ওদের হাইড্রোক্সাইডের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করাতে পারো, HCl, HBr, HI এগুলো। ওদের অক্সাইডের সাথে বিক্রিয়া করাতে পারো। আচ্ছা, মেটালের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করতে পারো, কার্বনেটের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করাতে পারো। তাহলে ধরো কার্বনেটের সাথে বিক্রিয়া করাচ্ছ, তো এখান থেকে কী পাবে? M2+ আর CO3 2-, এখান থেকে H+ আর X-। তো এই যে M2+টা কার সাথে যুক্ত হবে? দুটো X- সাথে, ব্যাস হ্যালাইড হয়ে গেল তৈরি আর কি। ঠিক আছে, এরকম কেস আর কি। তাহলে এখানে ধরো BeO, তাহলে Be2+ আছে আর O2- আছে, এখানে CCl4। তো এই Be2+ কী করবে? দুটো Clকে নিয়ে নেবে, তাহলে BeCl2 হয়ে যাবে। আর তাহলে দুটো Cl বেরিয়ে গেছে, আর এখানে একটা অক্সিজেন ছিল, COCl2 হয়ে যাবে, ফসজিন। এইভাবে করতে হয় আর কি। ঠিক আছে, তো বাদবাকি রিয়াকশানগুলো এরকমভাবেই হবে। আচ্ছা, এরপরে এই যে বেরিলিয়ামের যে হাইড্রাইড BeH2, এটা পলিমার রূপে অবস্থান করে। পলিমার মানে কি? অনেকগুলো BeH2 একসাথে অবস্থান করে, এই জন্য এটাকে BeH2 এর হোল এন লেখা হয়, মানে n সংখ্যক BeH2 একসাথে অবস্থান করছে। ঠিক আছে, একইভাবে এই যে MgH2, এটা MgH2-র হোল এন রূপে অবস্থান করে, মানে এটাও পলিমার রূপে অবস্থান করে। ঠিক আছে, এরপরে এরা পলিমার গঠন করে কেন? কারণ হচ্ছে তুমি যদি BeH2 এর স্ট্রাকচারটা দেখো, বেরিলিয়ামের দুপাশে দুটো বন্ড আছে, তো এই বন্ডে আছে দুটো ইলেকট্রন, এই বন্ডে আছে দুটো ইলেকট্রন, মানে 4টা ইলেকট্রন আছে। তো ও যদি কোনো মতে অষ্টকপূর্ত করাতে পারে তাহলে সে করাবে। তো এই জন্য ধরো এটা বেরিলিয়াম আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম সিনারিওটা হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এর পাশে ধরো আবার এরকম আছে। আমি কেন বন্ডগুলো দেখিয়েছি, এই যে হাইড্রোজেনটা আছে মাঝের, এখানে তো দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা, এটা এইভাবে দেখালেই বেটার হবে। দেখো, তাহলে ধরো বেরিলিয়াম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বেরিলিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন, বেরিলিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, এরপরে ধরো এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তো তোমার টার্গেট হচ্ছে বেরিলিয়ামকে অষ্টকপূর্ত করানো, মানে বেরিলিয়ামের চারপাশে 8টা ইলেকট্রন করানো। সেটা করাবে কীভাবে? ঠিক আছে, তাহলে এই যে বেরিলিয়ামটা আছে দেখো, এই বেরিলিয়ামের সাথে, এই হাইড্রোজেনের সাথে আর এই বেরিলিয়ামের সাথে তুমি একটা বন্ড করালে, মানে এই যে মাঝের হাইড্রোজেনটা আছে এ দুটো বেরিলিয়ামের সাথেই কিন্তু যুক্ত, দুটো ইলেকট্রনের মাধ্যমেই। একইভাবে এই বেরিলিয়ামটা, এই হাইড্রোজেনটা, এই বেরিলিয়ামটা, এটাও একটা বন্ডের মাধ্যমে যুক্ত। বোঝা গেল? তাহলে এই যে আমি একটু ব্যানানা টাইপের একটা বন্ড করেছি, এখানে কে কে আছে? বেরিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, বেরিলিয়াম আছে। নিচের ক্ষেত্রেও বেরিলিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম। তাহলে ধরো এই যে বেরিলিয়ামটা আছে এ কটা ইলেকট্রন ব্যবহার করছে? এই দুটো, এই দুটো ব্যবহার করছে। এই যে হাইড্রোজেনটা আছে এই দুটো ইলেকট্রন ব্যবহার করছে, 4টা। এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন ব্যবহার করবে, 6টা। আবার এখানে যে একটা হাইড্রোজেন আছে, সাপোজ এদের সাথে বন্ড করে আছে, এর সাথে এই দুটোও ও ব্যবহার করবে। তাহলে একটা বেরিলিয়াম অ্যাট এ টাইম 8টা ইলেকট্রন কিন্তু ব্যবহার করছে, মানে অষ্টকপূর্তি হয়ে যাচ্ছে। তো এইভাবে অষ্টকপূর্তির মাধ্যমে এই বেরিলিয়ামের হাইড্রাইড, ম্যাগনেসিয়ামের হাইড্রাইড
পলিমার তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বেরিলিয়াম আছে, এই বেরিলিয়াম আছে, আর এই হাইড্রোজেন আছে, তো এইগুলোর মধ্যে একটা বন্ড তৈরি হয়েছে, এই আকৃতির বন্ড, যেটাকে আমরা ব্যানানা বন্ড বলছি। তো এই ব্যানানা বন্ডে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে দুটো ইলেকট্রন কে কে ব্যবহার করছে? দুটো বেরিলিয়াম, একটা হাইড্রোজেন। তার জন্য এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। দুটো বেরিলিয়াম, একটা হাইড্রোজেন, 3টে সেন্টার, আর ইলেকট্রন আছে দুটো। তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এটাকে বলা হচ্ছে ব্যানানা বন্ড বা কলা বন্ধন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা থাকবে কি? থাক, কামজি দেখাচ্ছে। ওকে, এরপরে অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে ধরো, তো আবার কী হলো? আচ্ছা, যাই হোক, মুছছে নি। তাহলে ধরো ওই ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে মেটাল, ওখানে তুমি হ্যালোজেন অ্যাসিড দিয়ে দিয়েছো HX। তো এই ক্ষেত্রে তোমার MX2 গঠন হবে, এটা আগেই দেখলাম। যদি H2SO4 দাও, তো এই যে মেটালটা এটা কী হিসাবে থাকতে চাই? 2+ হিসাবে থাকতে চাই। H2SO4 থেকে কী পাবে? 2H+, SO4 2-। তো এই M2+ আর SO4 কী তৈরি করবে? MSO4। M2+ SO4 2-, MSO4 তৈরি করবে, আর দুটো H+ H2 তৈরি করবে। একইভাবে এই HNO3 সাথেও বিক্রিয়া করবে। তাহলে এখানে দুটো HNO3 দিতে হবে। আচ্ছা, তাহলে M2+ হিসাবে আছে, NO3-, মানে এখানে NO3 করতে হবে, তাই তো? কারণ NO3- হিসাবে থাকে, তো M2+ হিসাবে থাকে। তাহলে একটা M2+ দুটো NO3- কে নেবে, তার জন্য MNO3 তার সাথে দুটো হাইড্রোজেন মিলে একটা H2 তৈরি করবে। হয়েছে। এরপরে বেরিলিয়াম খুব সহজে বিক্রিয়া করে না এগুলোর সাথে। ঠিক আছে, আচ্ছা, কেন? কারণ এই যে বেরিলিয়ামের উপর ধাতব অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, এই জন্য বেরিলিয়াম খুব সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা, NH3, এটা তো আগেই বলেছিলাম না? বলেছিলাম তো, অ্যামোনিয়াটেড ক্যাটায়ন, অ্যামোনিয়াটেড ইলেকট্রন, এটা আগেও হয়েছে। আচ্ছা, এরপরে কার্বনের সাথে বিক্রিয়া। তাহলে এই যে প্রথম বিক্রিয়াটা আছে, এটা মনে রাখতে হবে, যে স্টার দেওয়া আছে না, স্টার দেওয়াগুলো মনে রাখতে হয়, মানে তুমি কোনো ট্রিক্স এখানে কাজে লাগাতে পারবে না। ঠিক আছে, তাও আমি চেষ্টা করছি। তাহলে এখানে ধরো মেটালটা দুটো কার্বনের সাথে বিক্রিয়া করছে, তো MC2 গঠন করছে। MC2 মানে এই যে সিটা আছে, মানে C2টা আছে, এটা এইভাবে আছে। তাহলে দুটো নেগেটিভ চার্জ, এখানে তুমি ধরো Mg2+ আছে, তো Mg2+ এই কার্বনের দুটো নেগেটিভ চার্জ, মানে একটা নিউট্রাল যৌগ তৈরি করছে। তো এইভাবে MC2 তৈরি করে। যখন তুমি মেটাল অক্সাইড দেবে, সেম কেস, MC2, আর যেহেতু অক্সিজেনটা আছে তার জন্য একটা কার্বন এক্সট্রা নিতে হয়, কার্বন মনোক্সাইড যেটা তৈরি করে। ঠিক আছে, তো মেটাল থাকলে দুটো কার্বন, দুটো কার্বনের গঠন কি এটা। ঠিক আছে, আর যদি মেটাল অক্সাইড থাকে 3টে কার্বন, কারণ ওই অক্সিজেনের সাথে একটা কার্বন কার্বন মনোক্সাইড তৈরি করে। আর বেরিলিয়াম সহজে বিক্রিয়া করে না, কারণ হিসাবে বলতে পারো যে ওর সাইজ ছোটো, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, এইসব রিজনগুলোর জন্য ও ইজিলি অত বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বেরিলিয়ামকে যখন তুমি কার্বনের সাথে বিক্রিয়া করতে চাইবে, তখন তোমার প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। 1700 মানে ইমাজিন করতে পারছো, 100 ডিগ্রিতে জল ফুটে, সেটার থেকে হচ্ছে 1700 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এই প্রোডাক্টটা কীভাবে মনে রাখতে পারো, যে বেরিলিয়ামের যোজ্যতা হচ্ছে +2, কার্বন -4, তাহলে +2 ও দুটো বেরিলিয়ামে +4 আর কার্বন -4, এইভাবে মনে রাখতে পারো। হয়েছে। আচ্ছা, এরপরে MgC2, যার গঠনটা আগেই দেখালাম, তো MgC2 যখন তুমি হিট দেবে, এখান থেকে Mg2C3 উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যালাইলাইট যেটাকে বলা হয়। আচ্ছা, Mg2C3 এখানে যখন তুমি আদ্র বিশ্লেষণ করবে, তখন তোমার Mg2+ তৈরি হবে, তার সাথে C3 4- তৈরি হবে। হলো। এরপরে C3- গঠনটা কীরকম হয়, এই যে 3টে কার্বন ডাবল বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে, তো এই পাশের কার্বনগুলো দেখো যে 4টা বন্ড করার কথা করেছে দুটো কম করছে, তার জন্য দুটো নেগেটিভ চার্জ। এর পাশেরটায় দেখো 4টা বন্ড করার কথা, বন্ড করছে দুটো, তার জন্য দুটো নেগেটিভ চার্জ, যেটা এটাকে বলা হয়
অ্যালাইলিন, এই স্ট্রাকচারটাকে CF3 4- বলা হয় অ্যালাইলিন, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে অ্যালাইলাইড, ম্যাগনেসিয়াম অ্যালাইলাইড।